নমস্কার, দেখছেন নিউজ ভ্যানগার্ড আর আমি দীপেন রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে। সময় এখন দিনের গুরুত্বপূর্ণ খবরের। প্রথমেই চোখ রাখব পশ্চিম বাংলায়। আপনারা জানেন পশ্চিমবঙ্গে বিগত কিছুদিন ধরে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে বিভিন্ন প্রান্তে, মুর্শিদাবাদ সহ বিভিন্ন প্রান্তে চলছে অশান্তি। আর আজ তাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের ইমাম এবং মুয়াজ্জেমদের সাথে বৈঠক করছেন। চলুন আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছেন উনি আমরা শুনব। পুরোহিতদের আমরা অনেক শ্রদ্ধা করি, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি, আমরা রামকৃষ্ণ পরমহংসদেবকে বিশ্বাস করি, আমি স্বামী বিবেকানন্দকে বিশ্বাস করি, আমি রবীন্দ্র নজরুলকে বিশ্বাস করি। বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলার নবজাগরণের জন্ম দিয়েছে। বাংলার মাটিতে বিজেপির কথায় উত্তেজিত হয়ে প্লিজ দয়া করে হাত জোর করে বলছি, অশান্তি কেউ করতে চাইলে তাকে কন্ট্রোল করুন। যদি আপনাদের একটুও বিশ্বাস থাকে, यदि एक तो भरोसा থাকে, अगर आपको कोई विश्वास मुझ पे है, मैं हर धर्म का बात करते हैं। जब आप काली टेंपल नया से बनाते हैं तो बीजेपी कहा जाता है, जब दुर्गा पूजा करते हैं वो कहते हैं हम करने नहीं देता। घर घर में सरस्वती पूजा होता है, वो कहते हैं हम नहीं करने देता। हर धर्म को श्रद्धा होना चाहिए सबको, हर धर्म का लिए श्रद्धा बनाए, यही हमारा परंपरा है। वो कौन थे जो आजादी का लड़ाई किए थे? नेताजी सुभाष चंद्र बोस। आज तक किसी को पता नहीं हुआ उसका कहा हुआ, क्या हुआ। दुख का बात है, शर्म का बात है, जिनका राइट हैंड सानाज खान था। गांधी जी ने जब लड़ाई किया था, जब फ्रीडम एट मिडनाइट हो रहा था दिल्ली में, तो गांधी जी ने खुद बेरेघाटा में गांधी भवन में कलकत्ता में बैठे रहे, जैसे कोई कम्युनल राइट्स ना हो, सब शांति से रहे। वो लोग कौन थे? जब देश में आजादी का लड़ाई हुआ तो रविंद्रनाथ टैगोर ने गाना गाया, जब देश को टुकड़ा करने चाहा बांग्ला को, कि बांग्लार माटी बांग्लार जल, बांग्लार वायु बांग्लार फल, पुण्य हो हे भगवान। और इकबाल ने कहा गया था, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। हर धर्म का आदमी, हर परंपरा का आदमी देश में आजादी का लड़ाई लड़े और देश में डेवलपमेंट का उसका भी हिस्सा है। और कौन थे अब्दुल कलाम आजाद, मौलाना अबुल कलाम आजाद? और कौन थे एपीजे? আপনারা দেখছিলেন এতক্ষণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিটিং করছেন, সভা করছেন রাজ্যের ইমাম এবং মুয়াজ্জেমদের সাথে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে অশান্তি চলছে। মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ কয়েকদিন ধরে অশান্তি চলছে। অশান্তি ছড়িয়েছে 24 পরগনার ভাঙড় ও হুগলির চাপাদানিতে। এর মধ্যে ওয়াকফ আইন নিয়ে আজ বুধবার রাজ্যের সংখ্যালঘু প্রতিনিধিদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করছেন বাংলার মুখ্যমন্ত্রী। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি রাজীব দত্তর সঙ্গে, সেখানে আমরা উনি কি জানাবেন আমাদের। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কি বলছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা একটু বিস্তারিত জেনে নেব। কারণ আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগে বলেছিলেন যে ওয়াকফ সংশোধনী আইন পশ্চিমবঙ্গে চালু করা হবে না, প্রয়োগ করা হবে না। আর অশান্তি ছড়িয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। এই মুহূর্তে রাজীব দত্ত জুড়ে গেছেন আমাদের সঙ্গে। রাজীব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
রাজীব, আজ যে বৈঠকটা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, মমতা ব্যানার্জি ইমাম এবং মোয়াজ্জেমদের সাথে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বৈঠকটা করছেন, সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি নিয়ে ঠিক বৈঠকটা হচ্ছে? দেখো, প্রথমেই বলি যে জানেন যে আমাদের সবথেকে বেশি যদি ওয়াকফ আইন নিয়ে সবথেকে বেশি বিরোধিতা চলছে সেটা কিন্তু পশ্চিম বাংলা এবং তার মধ্যে অন্যতম হচ্ছে মুর্শিদাবাদ। আচ্ছা, জানেন যে গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদে কিভাবে অশান্তি ছড়িয়েছে, সেখানে প্রচুর 3 জন মারা গিয়েছে। এখনো পর্যন্ত প্রচুর মানুষ ঘর ছাড়া এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হচ্ছে, যদিও আজকে পরিস্থিতি অনেক স্বাভাবিক আছে। এবং এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছিলেন তিনি পশ্চিমবঙ্গে এই ওয়াকফ আইন লাগু করবেন এবং তিনি ইমাম এবং মুয়াজ্জিন এবং মুসলিম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ঠিক করবেন পরবর্তী পদক্ষেপ কি করা হবে। ইতিমধ্যে এবং সেই বিষয়টাই কিন্তু আজকে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করছেন এবং তিনি তাদের মতামত নেবেন এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে সরকারিভাবে কি করা হবে, অর্থাৎ সরকারিভাবে বিরোধিতা করা হবে না রাজনৈতিকভাবে বিরোধিতা করা হবে, এই সমস্ত বিষয়গুলো তিনি সিদ্ধান্ত নেবেন। এবং আগেই জানেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু আজকে এই সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। যেটা দেবেন আজকে বলে রাখি যে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে ওয়াকফ আইনের বিরুদ্ধে আজকে কিন্তু মামলার শুনানি আছে। প্রায় 15টি বেশি মানে মামলা সেখানে হয়েছে এবং সেখানে যদি বলেন যে সিপিএম, কংগ্রেস, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল এবং এরা যেমন মামলা করেছে, বিভিন্ন রাজনৈতিক দল যেমন মামলা করেছেন, তেমনি তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে মহুয়া মৈত্র তিনি মামলা করেছেন। তিনি এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেটা ছিল ওয়াকফ বিল নিয়ে সেটার মেম্বার ছিলেন। সেই সঙ্গে সরকারিভাবে যদি মামলা করা হয় সেটা তামিলনাড়ু সরকার করেছে এবং কর্ণাটক সরকার করেছে, মামলা করেছে। এই সমস্ত মামলার আজকে শুনানি হবে জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে এবং 3 সদস্যের বেঞ্চ, জাস্টিস সঞ্জীব খান্না, সঞ্জয় কুমার এবং কে.বি. বিশ্বনাথনের বেঞ্চ। অর্থাৎ সারা ভারতবর্ষ আজকে তাকিয়ে আছে আজকে কি হয়, সুপ্রিম কোর্ট কি রায়, আজকে শুনানির সময় কি মন্তব্যগুলো সুপ্রিম কোর্ট করে, সেই বিষয়টাই কিন্তু আজকে সবাই তাকিয়ে আছে। কারণ জানেন যে ওয়াকফ আইন নিয়ে সারা মানে বিরোধীরা, বিশেষ করে বিরোধীরা এবং মুসলিম প্রতিনিধিরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা অনেকে মুসলিম প্রতিনিধিরা তারা মুসলিমরা বলছেন যে সম্প্রদায়ের মানুষ বলছেন তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। যদিও সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী বারবার বলছেন যে মুসলিম যারা গরিব মুসলিম তারা কিন্তু ওয়াকফ প্রপার্টির কোনো অধিকার তারা এতদিন পেতেন না, মুসলিম মহিলারা কোনো অধিকার পেতেন না, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হলো, তাদের অধিকার প্রতিষ্ঠা করা হলো, ন্যায় বিচার পাচ্ছেন। অর্থাৎ আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আজকে কিন্তু আজকে যে ওয়াকফ অ্যাক্ট আইন যেটা হয়েছে সেই নিয়ে সুপ্রিম কোর্টের মামলার শুনানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই দিনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজি ইন্ডোরে আজকে মুসলিম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন এবং পরবর্তী পদক্ষেপ তিনি ঠিক করবেন। রাজীব, আরেকটা প্রশ্ন আপনার কাছে থাকবে, যেটা হচ্ছে যে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিরোধিতা দেখছি, কিন্তু পশ্চিমবঙ্গে তা ব্যাপক আকার কেন এবং কিভাবে নিল? দেখুন, প্রথমেই বলি যে যদি বলেন যে ভোট পলিটিক্স যেখানে বেশি, কারণ পশ্চিমবঙ্গে এটা তো বলতে আপত্তি নেই, পশ্চিমবঙ্গে মানে সংখ্যালঘুদের ভোটটা কিন্তু এখন আগে আমরা জানতাম 32, এটা নিশ্চয়ই বেড়ে গিয়েছে এখন, কারণ মানে যেটুকু 34 থেকে 36 এর মধ্যে হয়ে গিয়েছে। এই সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে কিন্তু মানে আপনার লক্ষ্য রেখে নজর রেখে কিন্তু মানে অনেকটাই কিন্তু ওয়াকফ সম্পত্তি এই ওয়াকফ নিয়ে একটা রাজনৈতিক ইস্যু করা হচ্ছে। এটাই কিন্তু বিরোধীরা বলছে, এটাই কিন্তু যে মানে যেটা সিপিএমও চাইছে, যে তৃণমূলও চাইছে, কিন্তু বিজেপির তরফ থেকে যেটা বক্তব্য মানে বলা দাবি করা হচ্ছে, মানে যেটা বিরোধিতা করা হচ্ছে যে ওয়াকফ আইন যে কি আছে সেটা কেউ বললেন না। ওয়াকফ আইনে তো পরিষ্কার বলা আছে কোন জায়গায় সম্পত্তি মসজিদ বা ওয়াকফ সম্পত্তি মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়ার কথা তো বলা হয়নি। যেটা এতদিন যেটা হয়েছে যে লুটে পুটে খাচ্ছিল কিছু মানুষ, কিছু মানে উচ্চ শ্রেণীর মুসলিম, সেই থেকে বাধা দেওয়া হয়েছে। অর্থাৎ এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু কোথাও একটা বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও এই রাজনৈতিক বিশেষ করে বিরোধী দলগুলো তারা একটা বিভ্রান্তিমূলক প্রচার করছেন, যার ফলে কিন্তু যে এই সর্বনাশ কাণ্ড হয়েছে মুর্শিদাবাদ, ভাঙড়। দেখুন, যারা আন্দোলন করছেন, যারা যদি ওয়াকফ দিয়ে যারা রাস্তায় নেমেছে তারা কি বিলটা পড়েছেন, তারা কি আইনটা পড়েছেন? পড়েননি। অর্থাৎ তারা যদি পড়েন তাহলে তারা কনভিন্সড হবেন। যারা আমি দেখছি যে সমাজ মাধ্যমে অনেক শিক্ষিত মানুষ তারা মন্তব্য করছে যে আগে আন্দোলন করার আগে আইনটা পড়ুন কি আছে, আইনে তো পরিষ্কার বলা আছে যে যারা সম্পত্তি লুটে ফুটে খাচ্ছিল সেটাকে বন্ধ করা হলো, গরিব মুসলিমদের উপকারে লাগার জন্য আইনটা
মুসলিম প্রতিনিধি, মহিলা প্রতিনিধি আইন মুসলিম এই ওয়াকফ বোর্ডে ঢোকানো হলো, তো বিরোধিতা কেন? অর্থাৎ এখানে কিন্তু ভোট রাজনীতি অনেকটা কাজ করছে, সেটা বলতে কোনো দ্বিধা নেই। এবং সেই কারণেই দেখবেন যে সমস্ত জায়গায় ওয়াকফ সম্পত্তি নিয়ে বেশি আছে, সেই সমস্যাগুলো সেইগুলো সেখানে কিন্তু সব থেকে বেশি সমস্যা হচ্ছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা, যে উত্তরপ্রদেশে যদিও সেখানে কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে, উত্তরপ্রদেশ 1 নম্বরে এবং ওয়াকফ সম্পত্তির দিকে। তারপরে কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু ওয়াকফ সম্পত্তি একটা বড় একটা ওয়াকফ সম্পত্তি রয়েছে দেশের। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় রাজনৈতিক কারণেই কিন্তু এই বিরোধিতা। একদম রাজীব, আমরা আরেকটা আপডেট চাইবো আপনার কাছে এই মুহূর্তে, যে যখন এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা সরাসরি দেখাচ্ছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের ইমাম এবং মুয়াজ্জেমদের সঙ্গে বৈঠক করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, ব্যাপক আকারে সেখানে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ইমাম এবং মুয়াজ্জেম সহ মুসলিম সম্প্রদায়ের যারা কর্তা ব্যক্তিত্বরা রয়েছেন তাদের। সেখানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেখানে অশান্তি হয়েছিল, সেটা মুর্শিদাবাদের সুতি ধুলিয়ান হোক কিংবা দক্ষিণ 24 পরগনার ভাঙড় হোক, সেসব জায়গায় পরিস্থিতি এখন কেমন আছে? দেখুন, প্রথমেই বলি যে আজকে যদি বলেন যে মুর্শিদাবাদের পরিস্থিতি অনেকটাই নর্মাল হয়ে গিয়েছে। আজ সকাল থেকে কিন্তু শামশেরগঞ্জে ছাড়া, অর্থাৎ ইন্টারনেট পরিষেবা ব্যাহত ছিল। এই শামশেরগঞ্জ ছাড়া বাকি সমস্ত জায়গায় ইন্টারনেট পরিষেবা খুলে দেওয়া হয়েছে। 163 অর্থাৎ কারফিউ যেটা বলবৎ আছে, সেটা আজকে সন্ধ্যে পর্যন্ত আছে। পরিস্থিতি বিচার করে কিন্তু পরবর্তী বাড়ানো হবে কিনা সেটা ঠিক করা হবে। কিন্তু ভাঙড়ে যেটা হয়েছে, ভাঙড়েও কিন্তু কড়া হাতে মোকাবিলা করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, আগুন লাগিয়েছে, পুলিশ কর্মীদের মারধর করেছে। কিন্তু ওখানকার মুর্শিদাবাদের মানুষ যারা গোলমাল পাকিয়েছিলেন, তারা কিন্তু এখন বুঝতে পারছেন, কারণ এত শান্তি বৈঠক হয়েছে এবং দ্বিতীয় হচ্ছে কেন্দ্রীয় বাহিনী সেখানে গেছে, সেখানে পরিস্থিতি মোকাবিলার জন্য 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সেখানে পাঠানো হয়েছে। সেই কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে, তেমনি যারা গোলমাল করছিলেন তাদের যেমন তাদের গ্রেফতার করা হচ্ছে। ঠিক একইভাবে যারা আন্দোলনে নেমেছিলেন তাদেরও কিন্তু বোঝানোর চেষ্টা হচ্ছে যে কেন তারা ভুল পথে যাচ্ছে, অর্থাৎ তারা ঠিকঠাক করছেন না। শান্তি ফিরিয়ে আনার জন্য আহ্বান করছেন প্রশাসনের তরফ থেকে। দীপেন্দ্র, যেটা বলতে হয় যে ওখানে আমরা প্রায় 150 বেশি শান্তি বৈঠক হয়েছে, এবং গ্রাম লেভেল থেকে এবং জেলা লেভেল পর্যন্ত। অর্থাৎ তাতে কিন্তু শান্তি ফিরছে মুর্শিদাবাদে। যে পরিস্থিতি গত বৃহস্পতিবার দেখেছিলাম, যেভাবে আমরা দেখেছি পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া, পুলিশের উপর আক্রমণ, বিএসএফ কে আক্রমণ, এবং দুদিন গুলি চালাতে হয়েছে এবং 3 জনের মৃত্যু হয়েছে। জানেন, 2 জনকে বাড়ি থেকে বার করে খুন করা হয়েছে। একজন স্কুল ছাত্র, সে গুলিতে মারা গেছে। কার গুলিতে মারা গেছে এখনো পরিষ্কার নয়, যদিও তাকে কলকাতায় আনা হয়েছিল। কিন্তু পরিস্থিতি এতদিন পর আজকে কিন্তু দোকানপাট অনেক জায়গায় খুলেছে। গতকাল থেকে দোকানপাট খুলে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিছু নববর্ষের দিন কিছু দোকানপাট খুলেছিল। আজকে কিন্তু অনেকটাই পরিস্থিতি নর্মাল হয়ে স্বাভাবিক হতে শুরু করেছে, কারণ মানুষ বুঝতে পারছেন, কারণ আন্দোলন করার অধিকার তাদের আছে, কিন্তু কোথাও যেন তাদের ভুল পথে চালিত করা হচ্ছে। তারা তো আবার বলি, কেউ তো পড়ে দেখেননি কি আইনটা আছে। আর বিরোধিতা তাদের করতেই পারে, যে কোনো আইনের বিরোধিতা করার রাস্তায় নেমে আন্দোলন করার অধিকার আছে। তার মানে আর একটা সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার করা, রাস্তা অবরোধ করা, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া, পুলিশকে মারধর করা, এটা কোনো আন্দোলন হতে পারে না। এইটা কিন্তু স্ট্রিক্টলি যেমন কড়া হাতে মোকাবিলা করছে এখানকার কেন্দ্রীয় বাহিনী, এবং সেটা কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী গেছে এবং 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। এবং সেই সঙ্গে ভাঙড়েও কিন্তু কড়া হাতে মোকাবিলা করা হচ্ছে, এবং পাশাপাশি হুগলিতেও, চাপদানিতেও সেখানে ঘটনা ঘটিত, সেখানেও কিন্তু কড়া হাতে মোকাবিলা করা হচ্ছে। অর্থাৎ সমস্ত জায়গায় পরিস্থিতি আস্তে আস্তে নর্মাল হয়ে উঠছে। কারণ এই যে মুসলিম যারা এসছেন আজকে, তারা বলছিলেন তারাও শান্তি চান, ইমামরা বলছেন শান্তি চান। তারা দুটো সম্প্রদায়ের পাশাপাশি বাস করি আমরা, অশান্তি কিসে? আন্দোলন হতেই পারে, কিন্তু তার মানে আরেকটা সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, তাদের ঘর ছাড়া করা, এটা কোনো আন্দোলন হতে পারে না। এটা ইমাম এবং মুয়াজ্জিম তারাও স্বীকার করছেন যে যারা করছেন তারা ভুল করেছেন। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ধর্মের নামে অধর্মের কাজ করবেন না, তারপরেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে এবং কড়া হাতে মোকাবিলা করার নির্দেশ দিয়েছে, এবং আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি নর্মাল হচ্ছে, স্বাভাবিক হচ্ছে। একদম, অসংখ্য ধন্যবাদ রাজীব আপডেটের জন্য। আমরা ফিরে যাব অবশ্যই তোমার কাছে আরো একবার, কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের প্রতিনিধি রাজীব দত্ত আপনাদের দর্শক বন্ধুরা জানালেন যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ এবং ভাঙড় সহ বিভিন্ন প্রান্তে ওয়াকফ নিয়ে যে অশান্তি ছড়িয়েছে বিগত কিছুদিন ধরে, তার একটা সমাধান পথ খুঁজতে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
বৈঠক করছেন রাজ্যের ইমাম এবং মুয়াজ্জিম সহ মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধিদের সাথে, এবং সেখানে একটা শান্তি ফিরিয়ে আনার চেষ্টা প্রয়াস হচ্ছে। তবে আপনাদের এর মধ্যে জানিয়ে রাখি যে শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু চলছিল, বিভিন্ন প্রান্তে কিন্তু অশান্তি চলছে। চলুন আরেকবার শুনে নিই আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক কি বলছেন এখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। कॉन्स्टिट्यूशन अमेंडमेंट करते आपको 2/3 मेजोरिटी का जरूरत था, এটা আপনারা করেননি। যাই হোক, যা ওদের আছে তো আছে, যা করেছে আমরা কেউ সমর্থন করিওনি আর করবও না। কিন্তু আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা এলাকায় শান্তি রক্ষা করুন। बीजेपी बाहर का गुंडा लेकर ये उसका प्लान है, उसका पहले प्लान था रामनवमी का दिन में करने के लिए, लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया है, आप लोगों ने जॉइंटली कर दिया। आपको बहुत बहुत सैल्यूट है इसी के लिए। चालाकी से काम लीजिए। और ये भी एक है, हर समाज में कुछ कुछ गद्दार होता है, वो भी रुपया लेके जो डाल में बैठता है उसको ही काटता है। ওয়াকফ সংশোধনী আইন বিরোধিতা করে পশ্চিমবঙ্গে যে অশান্তি ছড়িয়েছিল তার একটি সমাধান পথ খুঁজে বের করতে ইমাম এবং মুয়াজ্জিমদের সাথে এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরাসরি আপনারা দেখলেন সেই চিত্র। আমরা অবশ্যই সেদিকে নজর রাখছি, কিন্তু রাজ্যের অন্যান্য খবরে আমরা চোখ রাখবো। কিন্তু এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।